সবাইকে আমি সময় দিয়েছিলাম, সবাই নিজেরা প্র্যাকটিস করেছে, চেষ্টা করেছে উত্তর করার। এবার আমি একটা একটা করে উত্তর বোঝাবো। আমাদের গ্রামার করার মেন উদ্দেশ্য কি, যে স্যার যেটা বোর্ডে করাচ্ছে হুবহু এটা আসবে এমনটা নয়, আবার আসতেও পারে, আবার নাও আসতে পারে, কিন্তু পদ্ধতি আলাদা খুব একটা হবে না। খুব একটা মানে কি, এই টাইপের সেন্টেন্স দেবে, এই সেন্টেন্স নাও দিতে পারে, আবার দিয়েও দিতে পারে। তো এই সেন্টেন্স দিলে আমাদের অসুবিধা নেই, এই টাইপের সেন্টেন্স দিলে আমাদের অসুবিধা যাতে না হয়। এই জন্যই এইটার উত্তর এইটা কেন হলো, কেন ফাইন্ড করব। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু করা রয়েছে, আমি উত্তরটা বুঝিয়ে দেবো কেন এটা হলো। আমি উত্তরটা কেন করে রেখেছি, যাতে আমাদের ক্লাসটা খুব তাড়াতাড়ি শেষ হয়, তা না হলে উত্তর করতে অনেক সময় লাগে। আমি উত্তরটা কেন হলো সেটাই তোমাদেরকে বোঝাবো, তাই খুব মন দিয়ে ক্লাসটা করতে হবে। আমাদের সামনেই পরীক্ষা, যাতে পরীক্ষায় একটা গ্রামারও আমাদের মিস না হয়। ঠিক আছে, সবাই মন দিয়ে ক্লাস করবো তো? সবার মধ্যে এনার্জি আছে? বলছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তার মানে অল্টারনেটিভ মানে আমরা কিন্তু প্রশ্নের লাইনটা পড়ে বোঝার চেষ্টা করব যে কি করতে বলছে। আমাদের তিনটা অপশন দিয়ে দিয়েছে, এই তিনটের মধ্যে কোনটা উত্তর হবে, তাই তো দেখেই বুঝে গেছি আমরা। আচ্ছা, তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি স্যার করেছে হ্যাড বিন রেইনিং। এখন প্রশ্ন হচ্ছে কেন হ্যাড বিন রেইনিং হলো, তাই তো? কেন আমাদের হ্যাজ বিন রেইনিং হলো না, কেন ওয়াজ রেইনিং হলো না, এটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। দেখো, আচ্ছা এবার আমরা প্রশ্নটা পড়বো। সুদীপ ওয়াজ অ্যাবাউট, দেখো ওয়াজ দেখে বুঝে গেলাম পাস্ট টেন্স, ঠিক তাই তো? আচ্ছা, ওয়াজ অ্যাবাউট টু লিভ ফর স্কুল, পাস্ট টেন্স মানে এর এর মানেই হচ্ছে এই যে পুরো প্যাসেজ যেটা দিয়েছে পাস্টেই চলবে ঘটনাটা। যদি নাও থাকে তার মানে প্রেজেন্টে ফিরে যেতে পারি, যদি টুডে থাকে তাহলে ফিরতে পারি, কিন্তু আমরা এখানে কিন্তু নরমালি পাস্ট টেন্সকে ফলো করবো। তাহলে এখানে ওয়াজ দেখে আমরা বুঝে গেছি পাস্ট টেন্সের আমাদের ভার্ব লাগবে, তার মানে আমরা হ্যাজ বিন রেইনিং নিতে পারি না, অপশন এলিমিনেট করছি আমরা। তাহলে কি হতে পারে, ওয়াজ রেইনিং অথবা হ্যাড বিন রেইনিং। দেখো এবার এইটা হবে না এইটা হবে, এটা কি করে বুঝবো? এখানে হচ্ছে ব্যাপারটা দেখো, সিন্স, এই সিন্স আর ফর থাকলে কি হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। ফরমেশন কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন কি কৌশিক? হ্যাভ অথবা হ্যাজ বিন ভি1 আইএনজি, এটা তো প্রেজেন্টের। আর পাস্টের ক্ষেত্রে হ্যাড বিন ভি1 আইএনজি। এগুলো আমরা পড়া দিচ্ছি, ফরমেশনে রয়েছে, এগুলো আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে। তাহলে সিন্স আর ফর এই দুটো জিনিস দেখেই আমরা বুঝে যাব কোন টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যেহেতু ওয়াজ দেখেছি তাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বোঝাতে চাইছি বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে উত্তর সেই হিসেবে আমাদের হলো হ্যাড বিন রেইনিং। এবার আমরা লাইনের অর্থটা পড়ে বোঝার চেষ্টা করি তো, তাহলে কি দাঁড়াচ্ছে? সুদীপ ওয়াজ অ্যাবাউট টু লিভ ফর স্কুল, স্কুল থেকে সে বেরিয়ে গিয়েছিল। ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তার মানে অতীতে হচ্ছিল, মানে অতীতের কিছু সময় আগে শুরু হয়ে অতীতেই কিছু সময় পর শেষ হয়ে গেছে, তাই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করলাম। ঠিক আছে, সবাই বুঝেছে এইটুকু যেটা বলতে চাইছি? আচ্ছা, তারপরে দেখো হি, তার মানে পাস্ট টেন্স তো চলছে, তাই তো? তাহলে পাস্টের ভার্ব চাই। এবার দেখো হ্যাভ তো প্রেজেন্ট, ডাজও তো প্রেজেন্ট, তাহলে ডিড হবে, এটা নিয়ে আর ভাবার দরকার আছে? অপশন দিলে আর কি চাই, সরকারি চাকরি পরীক্ষাতেও অপশন দেয়, আমরা শুধু অপশন এলিমিনেট করা আমাদের কাজ। আমরা কনসেপ্ট বুঝবো, টেন্স বুঝবো, অপশন এলিমিনেট করব। যদি অপশন দিয়ে দেয় জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। তারপরে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি আবার ওয়াজ রয়েছে, তাই তো? ওয়াজ মানে কোন টেন্স? পাস্ট টেন্স, তার মানে শ্যাল বি হবে না, ফিউচার হবে না, হবে? আচ্ছা, তারপরে উইল বি হবে না, এটাও তো ফিউচার, তাহলে পড়ে রইল কি, উড বি। উড, উড হচ্ছে উইলের পাস্ট ফর্ম উড, তাহলে উড হবে। বুঝতে পারছি অপশন এলিমিনেট করে 100% কারেক্ট অ্যান্সারে আমরা কিভাবে যাচ্ছি। এইবার দেখো তাহলে স্যার সেন্সটা কি দাঁড়াচ্ছে, উডটা কোথায় বসে? আমি এর আগেও বলেছি, আবার বলছি, অতীতের ভবিষ্যৎ বোঝানোর জন্য উড আসে, প্রেজেন্টের ভবিষ্যৎ বোঝানোর জন্য শ্যাল উইল আসে, অতীতের ভবিষ্যতের জন্য উড। অতীতের ভবিষ্যৎ মানে, আবার আমি রিপিট করছি, যেমন আমি যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমি ভাবতাম যে মাধ্যমিকে আমি ফার্স্ট হব, তার মানে এখন তো আমার মাধ্যমিকও হয়ে গেছে, ক্লাস 5ও কমপ্লিট, তাহলে আমি বড়বেলায় এটা বলছি যে আমি যখন 5-এ পড়তাম তখন ভাবতাম আমি মাধ্যমিকে ফার্স্ট হব, মানে অতীতের ভবিষ্যৎ হয়ে গেল, তখন ওটা উড হবে। আর যদি আমি এখন ভাবি যে আমি বড় হয়ে প্রায় মানে আমি
50 বছর বয়সে দেশের প্রধানমন্ত্রী হব, তখন কি ওটা কি শ্যাল বা উইল হবে, তাই তো? তখন তো এটা সাধারণ ভবিষ্যৎ বোঝাচ্ছে। তাহলে বুঝতে পেরেছি উড বি কেন হলো? হ্যাঁ, কোনো আওয়াজই নেই, কেউ বুঝতেই পারেনি। তাহলে হি ওয়াজ শিওর দ্যাট, সে নিশ্চিত ছিল যে দ্য ওয়েদার উড বি ফাইন উইদিন 2 আওয়ার্স, মানে 2 ঘন্টার মধ্যে ওয়েদারটা ভালো হয়ে যাবে। তার মানে সে নিশ্চিত ছিল অতীতে যে ভালো হয়ে যাবে, মানে দুটোই অতীতের ঘটে যাওয়া ঘটনা, কমপ্লিট। বুঝেছি সবাই? আচ্ছা, এবার দেখো, এবার কি বলেছে? প্রেপোজিশন, আর কি আছে? আর্টিকেল। আমাদের পুরো হেডিং পড়ারই দরকার নেই, আমরা ওই ওপর ওপর দেখলে বুঝে যাবো কি করতে বলে। যে যত বেশি প্র্যাকটিস সেট করবে তার তত বেশি জিনিসগুলো ফাস্ট হবে এবং তার তত বেশি হেডিং না পড়ে সে উত্তর করতে পারবে। আচ্ছা দেখো, এসকেপ, এসকেপের সাথে সবসময় ফ্রম হয়। আমাদের যেখানে বসাতে দেবে না, আমরা ঠিক তার আগের ওয়ার্ডটা থেকে ডাইরেক্ট উত্তরে চলে যেতে পারবো। যদি না যেতে পারি তখন পুরো লাইনটা পড়বো, কারণ সময়টা ম্যাটার করে পরীক্ষার হলে, তাই না? আমরা আগের ওয়ার্ডটা দেবো। এসকেপের সাথে ফিক্সড প্রিপোজিশন ফ্রম বসে, কোনো জায়গা থেকেই এসকেপ করা হয়। এসকেপ মানে ছেড়ে যাওয়া বা পালিয়ে যাওয়া। তাহলে ছেড়ে যাওয়া বা পালিয়ে যাওয়া, এটা তো কোনো জায়গা থেকেই সে চলে যায়, তাই তো? তাই এই জন্য এসকেপের সাথে ফ্রম হয়। ফিক্সড প্রিপোজিশনের একটা চার্ট তোমাদেরকে সামনের বছর দিয়ে দেবো, কয়েকটা গুরুত্বপূর্ণ আছে, ওই কটা একটু মুখস্থ করতে হবে। 60-70টা আছে, মুখস্থ করলে ফিক্সড প্রিপোজিশন নিয়ে আর কোনো সমস্যা হবে না। কারণ প্রিপোজিশন কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের কনফিউশন হয়ে যায়, এটা হবে না ওটা হবে। আচ্ছা, তারপর দেখো ইমপ্রিজনমেন্ট। আচ্ছা, ইমপ্রিজনমেন্ট মানে কি, কে বলতে পারবে? ইমপ্রিজনমেন্ট মানে কি? আটকে রাখা, আটকে রাখা, জেলবন্দি করে রাখা। তাহলে কোন, এই যে হাউস, হাউসের মধ্যেই তো হবে জিনিসটা, তাই ইন। বোঝা গেল? তারপরে দেখো ডিসগুইজ। এই ডিসগুইজ মানে কি, কে বলতে পারবে? এই ওয়ার্ডগুলোর মানে কেন জানি না, ছদ্মবেশী। তাহলে ছদ্মবেশীর সাথেও ইন হয়, ইন ডিসগুইজ। আমি জাস্ট আগের ওয়ার্ড বা পরের ওয়ার্ডটা দেখে উত্তর করে ফেললাম। বি ফুলিং দ্য ব্রিটিশ পুলিশ ফোর্স, মানে এখানে ফুল করা হচ্ছে, পুলিশ ফোর্সকে ফুল, বোকা বানিয়ে। এই সুভাষচন্দ্র বোস পালিয়ে গিয়েছিল না, আমরা পড়েছিলাম ওটা। হ্যাঁ, ওই একটা ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছিল, ছদ্মবেশ ধারণ করে সে পালিয়ে গিয়েছিল, তাই না? এখানে ফুল করা হয়েছে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে, ধুলো দিয়ে জিনিসটা বোঝানো হচ্ছে। যাবো পরের সেটে। তারপর দেখো ডু অ্যাজ ডিরেক্টেড। এটা দেখা মানেই তুমি কি ভাববে? এটা দেখা মানেই তুমি ভাববে তোমার প্রশ্নের শেষেই থাকবে ব্র্যাকেটে কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ইউ হ্যাভ কমপ্লেইনড হিম, দিস ইজ হিজ কমপ্লেইন্ট। ভুল হয়েছে কিছু একটা? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ইউ হ্যাভ কমপ্লেইনড হিম, তুমি তাকে নিয়ে কমপ্লেন করেছো। দিস ইজ হিজ কমপ্লেন, এটাই হচ্ছে তার কমপ্লেন। তুমি কেন তাকে নিয়ে কমপ্লেন করেছো, এটাই সে আমার কাছে কমপ্লেন করছে। বোঝা গেল? তাহলে এটা কি করতে হবে? একটা সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। সিঙ্গেল কেন? মাঝে ফুল স্টপ মানে দুটো সেন্টেন্স হয়ে রয়েছে, ফুল স্টপ উড়িয়ে দাও, সিঙ্গেল সেন্টেন্স বানাও। তার মানে স্যার ফুল স্টপ উড়িয়ে দিয়ে করে দিই হবে? হবে না। সিঙ্গেল সেন্টেন্সে কখনো সাবজেক্ট নাউন এগুলো রিপিট হবে না। সাবজেক্ট নাউন যদি রিপিট না হয়, ভার্বটাও তো রিপিট হবে না। তাহলে ওগুলোকে একটু অ্যারেঞ্জ করতে হবে, তাহলে কাহিনীটা বুঝতে হবে কোনটা আগে ঘটছে কোনটা পরে ঘটছে। দেখো, তাহলে তার কমপ্লেনই তো এটা, হিজ কমপ্লেন, তার কমপ্লেনই তো হচ্ছে। তাহলে যে হিজ কমপ্লেন্ট ইজ, তার কমপ্লেন হচ্ছে কি, যে, যে তার কমপ্লেন হয় যে, দিয়ে ইউ হ্যাভ কমপ্লেইনড হিম, এটা যেমন আছে তেমন লিখে দেবো, ইউ হ্যাভ কমপ্লেইনড হিম। কিভাবে করলাম আমরা? আমরা করলাম, দেখতে পাচ্ছি তার কমপ্লেনটা হচ্ছে এইটা, একটা সিঙ্গেল সেন্টেন্স বানাবো, এইটা সে করেছে, এটা তার কমপ্লেন। এরকম না বলে আমরা যদি বলি তার কমপ্লেন হচ্ছে ওটা সে করেছে, তাই না? তাহলে তার কমপ্লেন হচ্ছে কি, এটাকে আমরা প্রথম বসিয়ে দিলাম, তারপর তার সাথে একটা ভার্ব চাই, কারণ হিজ কমপ্লেন্ট এটা সিঙ্গুলার, তাই তার জন্য ইজ, এবং ইজ রয়েছে, হ্যাভ রয়েছে, তার মানে প্রেজেন্ট টেন্সে চলছে, তাহলে প্রেজেন্ট টেন্সের ভার্বই বসাবো। তারপরে যে, যে এর জন্য দ্যাট আসে, তার কমপ্লেন হচ্ছে যে, ব্যাস, দিয়ে প্রথম অংশটা যা আছে তাই লিখে দেবো। সবাই বুঝেছি? বল। আমি লিখেছি ইউ হ্যাভ কমপ্লেইনড হিম দ্যাট ইজ হিজ কমপ্লেইন্ট। না, হচ্ছে না, সেন্টেন্স গঠন হচ্ছে না। এখানে দেখো হিজ কমপ্লেন্ট ইজ, দেখো হিজ তার, এইবার তাকে নিয়ে আমি আর কথা কোনো রিপিটই করব না,
মানে সিঙ্গেল সেন্টেন্সে কেউ রিপিট হবে না, হচ্ছে না তো, সেন্টেন্সটা গঠন হচ্ছে না। লাস্টে নয় পরে আমি একবার দেখে দেবো। তারপর দেখো, ব্রাউনিং ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট, কি করতে হবে? পজিটিভ ডিগ্রি, এর থেকে সহজ আর কিছু হয় না। ডিগ্রি চেঞ্জ আমাদের কাছে সহজ, আমি ডিগ্রি চেঞ্জের ক্লাসগুলো করিয়েছি, রুলস বলেছি, তা আমি এর মধ্যে দিয়ে জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখো, কোন একজন পোয়েটের নাম ব্রাউনিং, ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট, সব থেকে ভালো একটা পোয়েট, তাই তো? তার মানে সব থেকে ভালো যখনই বলা হবে, তার মানে তার থেকে ভালো আর কেউ নেই, তার মানে আর অন্য কোনো পোয়েট নেই তার থেকে ভালো। বুঝতে পারছি আমি কি বলছি? তাহলে আর অন্য কেউ নেই মানে তখন আমরা কি করবো? নো আদার, নো আদার এই ওয়ার্ডটা আনতে হবে, নো আদার। ব্যাস, এবার কি করব আমরা? লাস্টে যে আমরা নাউনটাকে পাবো সেটাকে বসিয়ে দেবো, শেষ নাউন। তারপরে টেন্স অনুযায়ী ভার্ব, যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসালাম। আর পজিটিভ যখনই করতে বলবে অ্যাজ আসবে, আবার অ্যাজ আসবে, তাই তো? দুটো অ্যাজ এর পরে দুটো জিনিস বসাতে হবে। প্রথম অ্যাজ এর পরে আমরা ডিগ্রি বসাবো। কোন ডিগ্রি? যে ডিগ্রিতে করতে বলে, আমাদের তো পজিটিভ ডিগ্রিতেই করতে বলে, অ্যাজ দিয়ে, অ্যাজ দিয়ে যখন আমি করব, তাহলে এই সুপারলেটিভের পজিটিভ ফর্ম বসিয়ে দেবো। গ্রেটেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, তাই তো? আর দ্বিতীয় অ্যাজ এর পরে আমরা কি বসাবো? প্রথম সাবজেক্ট বসাবো। এগুলো করতে করতে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে কি দাঁড়ালো? নো আদার পোয়েট ওয়াজ অ্যাজ গ্রেট অ্যাজ ব্রাউনিং, অন্য কোনো পোয়েট এতটা মহান নেই, মানে এতটা মহান নয় যতটা ব্রাউনিং মহান। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে অর্থের কোনো চেঞ্জ হলো না, ডিগ্রি চেঞ্জের অর্থের কোনো চেঞ্জ হবে না। তারপর দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটেন পরেশ, পরেশ তুমি কি লিখেছো? দেখো প্রশ্নবোধক, এই যে প্রশ্নবোধক দেখেই কিন্তু অনেক কিছু আমরা, প্রশ্নবোধক সেন্টেন্সে কিন্তু অনেক কিছু আলাদা আলাদা ব্যাপার চলে আসে। দ্য টিচার সেইড, টিচার এটা বলছে। আচ্ছা, তাহলে দ্য টিচার আমরা আগে লিখবো। তো বলবে স্যার আমাদের তো দেখেছি ন্যারেশন চেঞ্জে এটা প্রথমে আসে তারপর এই দিকটা আসে, কেন এরকম দিয়েছে? দিতেই পারে, তার ইচ্ছা, আমাদের তাতে কিছু যায় আসে না। আমরা যখন করব আমরা ওই ব্যাকাটাটা করে করব না, আমরা এই দিক মানে এই যে পার্টটা যেটা দেয় সেটা আগে দিক বা শেষে দিক ওটাকেই আমরা প্রথমে বসাবো, আমাদের কাজ হচ্ছে এইটা। তাহলে কর্তাকে, সাবজেক্ট হচ্ছে দা টিচার। এই জিজ্ঞাসা চিহ্নের জন্য এখানে আক্সড হলো, এটা আমরা জানি। আচ্ছা, কাকে বলছে? পরেশকে বলছে, পরেশ, তাহলে পরেশ নামটা লিখে দিলাম। এবার জিজ্ঞাসা চিহ্নের জন্য কি কি হতে পারে দেখো। এবার জিজ্ঞাসা চিহ্ন যেহেতু দিয়েছে, তো এই জন্য WH ওয়ার্ড কিন্তু রয়েছে, তাহলে WH ওয়ার্ড যদি থাকে তাহলে WH ওয়ার্ড যেটা আছে সেটা বসাতে হবে, রুলস এগুলো। এবার একটা জিনিস দেখো, কোনো একটা যখন কেউ স্টেটমেন্ট দেবে তখন এই যে সেন্টেন্সটা হয় সেখানে WH ওয়ার্ড, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বা যে কোনো ফর্ম থাকতে পারে। কিন্তু যখন আমি একটা সেন্টেন্সের মধ্যে জিনিসটা ঢুকিয়ে দেবো এবং লাস্টে আমি ফুল স্টপ দেবো, তাই তো, তখন WH ওয়ার্ডের পরে আমরা কখনোই হেল্পিং ভার্ব বসাবো না। মানে আমি বলতে চাইছি একটা সেন্টেন্সের মিডিলে যদি WH ওয়ার্ড হয়, তারপরে কি হবে না, মিডিলে যদি WH ওয়ার্ড হয় তাহলে তারপরে হেল্পিং ভার্ব হবে না। আর যদি নর্মাল একটা প্রশ্নবোধক বাক্য বানাই, ঠিক আছে, মানে একটা নর্মাল প্রশ্নবোধক বাক্য যার সামনে কিছু নেই, এখান থেকে সেন্টেন্সটা শুরু হচ্ছে এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন হবে, তখন আমরা প্রথমে WH ওয়ার্ড থাকলে সেটা বসাবো, তারপর হেল্পিং ভার্ব দেব, তারপর সাবজেক্ট দেব, তারপর মেন ভার্ব দেব। কি বলতে চাইছি বুঝতে পারছো সবাই? দেখো, এবার এখানে WH ওয়ার্ডটা তো সেন্টেন্সের মিডিলে চলে আসছে না, তাহলে তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এবার সাবজেক্টটা কি প্রোনাউন অনুযায়ী হবে, এখানে প্রোনাউন হচ্ছে ইউ। ইউ কোন পার্সন? আবার রিপিট করছি, প্রত্যেক সপ্তাহে এটা আমি রিপিট করি। ফার্স্ট পার্সন কাকে ফলো করে? সাবজেক্টকে। সেকেন্ড পার্সন অবজেক্টকে। থার্ড পার্সন এনসি, ন্যারেশন চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে ইউ কোন পার্সন? কোন পার্সন? এটা হচ্ছে সেকেন্ড পার্সন, তাহলে কাকে ফলো করবে? অবজেক্ট। তাহলে অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে পরেশ, তাহলে পরেশকে আমরা ছেলে হিসেবেই ধরবো, তাহলে ছেলের জন্য কি বসবে? হি। আচ্ছা, হ্যাভ আছে, হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাভ হ্যাজ ভিতরি থাকলে ন্যারেশন চেঞ্জের রুলসে কি বলে? হ্যাড। এই যে হ্যাড তারপরে ভিতরি দিয়ে ফুল স্টপ। এখানে কিন্তু আমরা জিজ্ঞাসা চিহ্ন দেব না, কারণ WH ওয়ার্ডটার পরে দেখো সাবজেক্ট বসিয়েছি, তারপর ভার্ব। বল প্রসেসটা বল। অ্যাড্রেসিং পরেশ, পরেশকে টিচার অ্যাড্রেস কেন করবে? পরেশ তো নাম,
পরেশ তো নাম তার, আর টিচার মহান ব্যক্তি, সে ওই ছেলেটাকে আবার কি ইয়ে করবে? ঠিক আছে, এখানে এটা করা যাবে না, এটা যা আছে এটা লিখে নাও। অমিত না, অমিট, অমিট মানে বাদ দেওয়া। আর টি ডবল ও টু, এ তো আমাদের চেনা চেনা সেন্টেন্স, তাই না? তাহলে টি ডবল ও টু কে যখন চেঞ্জ করতে দেবে, এর থেকে সহজ আর কিছু হয় না। দ্য বার্ড ইজ টু স্মল টু ফ্লাই। আমি বলেছি না, সবকিছু আগে করার আগে আগে ভাববো সহজ, এটা সমাধান অটোমেটিক ভেতরে চলে আসবে, কঠিন এটা বেরোবে না। আচ্ছা, দ্য বার্ড ইজ টু স্মল টু ফ্লাই। দেখো কি করে করব আমরা এই ধরনের সেন্টেন্স, এই টুটা চেঞ্জ হয়ে সো হবে, তাই তো? আর এই টুটা চেঞ্জ হয়ে একটা ইতিহাস তৈরি হবে। হ্যাঁ, একটা ইতিহাস তৈরি হবে। দেখো কিভাবে হচ্ছে, দা বার্ড, দা বার্ড, তাই তো? ইজ, ইজ, এই টু চেঞ্জ হয়ে কি হয়ে গেল? সো। তারপর স্মল আছে যেমন তেমন লিখে দিলাম, এই টুটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? এত বড় ইতিহাস তৈরি হলো। দ্যাট হি ক্যান নট, এবার দ্যাট ইট ক্যান নট, এবার এই জায়গায় স্যার সব সময় কি এটা দেবে না? দেখো বার্ড তুচ্ছ, তাই ইট দিয়েছে। যদি মেয়ে হতো সি থাকতো, যদি ছেলে হতো হি থাকতো, যদি পাস্ট টেন্স হতো তাহলে কুড থাকতো, প্রেজেন্ট টেন্স ক্যান থাকতো। এইগুলো আমরা বুঝতে হবে, এই জিনিসগুলো জাস্ট বুঝে রাখতে হবে, তাহলে এইগুলো কমন, এগুলো আমরা পাবোই, খুব কমন সেন্টেন্স এগুলো। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? তাহলে আমরা এখান থেকে শর্ট নোটস কি বানাবো? শর্ট নোটস হচ্ছে, আমাদের যখন বলে অমিট টু, তখন আমি টু এর জায়গায় প্রথম টু, টি ডবল টু এর জায়গায় সো, আর পরের টু এর জায়গায় একটা ইতিহাস। ইতিহাসটা কোথায় গিয়ে শেষ হবে? এই যে টু এর পরে যে ফ্লাই আছে না, ফ্লাই এর আগে পর্যন্ত যতটা অংশ আছে এই পুরোটা হয়ে যাবে ইতিহাস। এটাকে পুরোটা আমাকে কি করতে হবে? লিখতে হবে। এখন টু এর পরিবর্তে আমাকে লিখতে হবে দ্যাট ইট ক্যান নট, তাহলে দ্যাট আনতে হবে, যেহেতু বার্ড তাই ইট আনবো, যেহেতু ইজ দেখেছি প্রেজেন্ট টেন্স তাহলে ক্যান আনবো, তার সাথে নট আনবো, ফ্লাই বসিয়ে দেবো। হ্যাঁ, যদি মেয়ে হতো তাহলে এখানে সি হতো, যদি পাস্ট টেন্স হতো, যদি এখানে ইজের জায়গায় আমরা ওয়াজ দেখতাম তাহলে কি লিখতাম? কুড। বুঝতে পারছি? এবার আমাদের এটা দু রকম ভাবে দেয়, তাই না? বলতে পারে এদিক থেকে এদিকে যাও অথবা এদিক থেকে এদিকে যাও, তোমাকে এই দিকটা দিলে বলে এইটা করো। হ্যাঁ, তখন তখন তোমাকে করতে হবে, তখন বলবে তুমি টি ডবল টু দিয়ে করো, তাই তো? তখন আমরা কি করবো? আমরা জানি ইতিহাসটাকে আমরা চেঞ্জ করে টিও টু বানাবো, আর সোটাকে চেঞ্জ করে আমরা টি ডবল টু বানাবো। এই একটা ধরনের সেন্টেন্স আমি যা বললাম ভালো করে বুঝে একটু মনে রাখতে হবে, তাহলে এই ধরনের সেন্টেন্স খুব আমরা পারবো। আচ্ছা, এগুলো এগুলো আমি করাচ্ছি না, এগুলো তো প্যাসেজের জিনিস। তারপর দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, আবার আর্টিকেল প্রিপোজিশন চলে এসেছে, মানে আর্টিকেল প্রিপোজিশনটা কমন, প্রত্যেকটা সেটাই থাকবে। আচ্ছা, মোস্ট, মোস্টের জন্য আমরা দা বসাবো। হ্যাঁ, মোস্ট মানে সুপারলেটিভ, তার জন্য দা। আচ্ছা, অল হিউম্যান, তার মানে এখানটা একটু পড়তে হবে, ইম্পর্টেন্ট পজিশন অল হিউম্যান মানে অল হিউম্যান এর বোঝাচ্ছে, তাই অফ। আচ্ছা, তারপরে দেখো, আচ্ছা আওয়ার ওন আইজ, আমাদের নিজের চোখ, নিজের চোখ দিয়ে, চোখের মধ্যে দিয়েই তো আমি দেখছি, তাই ইন। আচ্ছা, তারপরে দেখো ইন দ্য আইজ আদার্স, অন্যদের, অন্যদের এর আসছে অফ। এইভাবে রাফলি আমি উত্তর করে দিলাম। আমরা যদি না বুঝতে পারি রাফলি, আমরা পড়ে পড়ে বুঝবো, পড়ে পড়ে বুঝে উত্তর করব। আচ্ছা, ডু অ্যাজ ডিরেক্টর, তার মানে আমাদের সাইডেই ডিরেকশন দেওয়া থাকবে। দেখো হলো। হ্যাজ সামওয়ান টেকেন মাই ওয়ালেট, দেখো কি করতে হবে আমাদেরকে? ভয়েস চেঞ্জ করতে হবে, তাই তো? ভয়েস চেঞ্জ করতে হবে, মানে বিষয়টা হচ্ছে আমি দু রকম ম্যাজিক দেখাতে পারি। আমি যখন চাইবো তখন এরকম কালার রাইট দেবো, আবার যখন চাইবো তখন এরকম রাইট দেবো। হলো না তো? এরকম রাইট দেবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখো ব্যাপার আছে, ইটস ম্যাজিক। আচ্ছা, এবার দেখো, এই কথা না, ভয়েস চেঞ্জ করতে বলেছে না? আচ্ছা, এখানে দেখবো সাবজেক্ট সামওয়ান, অবজেক্ট মাই ওয়ালেট, ব্যাস এই দুটো জিনিস ভয়েস চেঞ্জ জানতে হবে। আর প্রথমেই একটা হেল্পিং ভার্ব রয়েছে, তার মানে এর স্থানটাকে আমি আগে ফাঁকাই রাখলাম। তারপরে কি করলাম? আমরা অবজেক্টকে প্রথমে নিয়ে আসলাম, তাই তো? আর সাবজেক্ট চলে যাবে শেষে। আচ্ছা, এবার ভার্ব, মাঝখানে ভার্বের চেঞ্জ হবে।
টেকেন, এটা কি ভার্বের কত নম্বর ফর্ম? থার্ড ফর্ম, সেকেন্ড ফর্ম নয়। এই যে হ্যাজ রয়েছে তাই এটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাজ ভি3 থাকলে কি হয় ভয়েস চেঞ্জে? হ্যাজ বিন ভি3, তার মানে এখানে বিন লিখবো, এখানে ভি3 লিখবো। টেকেন তো ভি3 লিখে দিলাম, তারপরে বাই আসলো, সামওয়ানটা লাস্টে চলে গেল। আর ওর জন্য তো প্রথমেই সিট রিজার্ভ ছিল, কি বসালাম? হ্যাজ। তাহলে স্যার এখানে হ্যাভ বসতে পারে না? বসতে পারে কি পারে না? হ্যাভ বসতে পারে কি পারে না? এরা তো দুই ভাই, এরা কয় ভাই? এরা হচ্ছে দুই ভাই, তাই তো। আর হ্যাড, এরা এক ভাই, এ এক ভাই, তাই তো। প্রেজেন্ট টেন্সে ওরা দুই ভাই, পাস্ট টেন্সে এক ভাই। এ হচ্ছে সিঙ্গুলারের জন্য আর এ হচ্ছে প্লুরালের জন্য, আমরা জানি তো এগুলো। তো এইখানে আমি দেখতে পাচ্ছি মাই ওয়ালেট, হ্যাঁ, তাই হ্যাজ বসলো, এমন কোনো ব্যাপার নেই সব ক্ষেত্রে লাস্টে আমাকে সিঙ্গুলারই দেবে, আমাকে প্লুরালও তো দিতে পারে। ওয়ালেটস করে দিল, তখন আমি হ্যাজ বসালে আমার পুরোটা কাটা হয়ে গেল, বুঝতে পারছি। তখন এই মাই ওয়ালেটস, এই যে আমরা এখানে ওয়ালেটস বসাচ্ছি, তাই এখানে তখন হ্যাভ বসাবো। চুজ এই দুটোর মধ্যেই করতে হবে, হ্যাঁ, হ্যাড ফ্যাড না, কারণ আমাদের টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, কারণ আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে হ্যাজ, তাই হ্যাভ হ্যাজ এর মধ্যে বাঁচতে হবে। সিঙ্গুলার হলে হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। তাহলে এই যে একটা জিনিস দেখলাম, কোনো এরকম প্রশ্নবোধক যদি ভয়েস চেঞ্জ দেয় আমাদের সব করতে হবে, তাই না। আমি তো সব একটা একটা করে এখন করাতে পারি না, আমাদের এখানে অ্যামিজার থাকতে পারে, তখন আমরা রুলস অনুযায়ী করবো, যে প্রথমে হেল্পিং ভার্ব ছিল তার জন্য জায়গা ফাঁকা রাখলাম, পদ্ধতি তো সেমই হবে। তারপর রুলস তো মুখস্থ আমাদের চার্টে স্যার দিয়েই দিয়েছে, ওই অনুযায়ী আমরা রুলস চেঞ্জ করব। এত কিছু এত ভালো করে বলার পরে যেন পরীক্ষায় গ্রামারে 1 নম্বরও কারণ না কাটতে পারে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যা যা আমি করাচ্ছি। প্রিটেন্ডেড, তাই তো, কি করতে হবে? নাউন ফর্ম বানাতে হবে, নাউন ফর্ম। তাহলে প্রিটেন্ডেড নাউন ফর্ম হচ্ছে প্রিটেন্স, এটা মুখস্থ রাখতে হবে। হি প্রিটেন্ডেড টু বি, প্রিটেন্ডেড মানে হচ্ছে দেখানো, দেখায়। তাহলে হি প্রিটেন্ডেড বা ভান করা যেটাকে বলে, টু বি ফলিং অ্যাসলিপ, মানে ঘুমন্ত দেখাচ্ছে সে, আছে না, আমরাই তো দেখে অনেক সময়, চোখ, বাড়িতে লোক আছে চোখ বন্ধ করে সবাই ঘুমাচ্ছে, আমি সব শুনতে পাচ্ছি, এরকম তো আমরাও করি। আচ্ছা, তাহলে হি সাবজেক্ট বসিয়ে দিলাম। আচ্ছা, প্রিটেন্ডেড কে যখন আমরা, মানে প্রিটেন্ড ওয়ার্ডটাকে যখন নাউন করতে বলবে, তখন আমরা মেড আপ প্রিটেন্স এই জিনিসটাকে ইউজ করব, ঠিক আছে। মেড প্রিটেন্স বা মেড আপ প্রিটেন্স, মেড আপ প্রিটেন্সই আমরা করব, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যে ফলিং অ্যাসলিপ যেমন আছে তেমনই বসাবো, তার আগে একটা আমাকে প্রিপোজিশন বসাতে হবে অফ। মানে অফ কেন বসাচ্ছি? এই ঘুমন্ত অবস্থার ভান চলছে, অবস্থা এর ভান চলছে, এর জন্য ওখানে অফ আনবো। তারপর দেখো এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রি, সবাই তো ফ্রি থাকতে চায়, স্বাধীন তো সবাই থাকতে চায়, এটাকে কি করতে হবে? ইন্টারোগেটিভ, তাই তো। কি করতে হবে? ইন্টারোগেটিভ। বলছে টার্ন ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থ চেঞ্জ হবে না, আমরা প্রশ্নবোধক বানাবো, ব্যাস। আচ্ছা, ওয়ান্টস কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স মাথায় আসা মানে এবং ইন্টারোগেটিভ করা মানেই কি? মাথায় এটাই আসবে, আমাদেরকে কি আনতে হবে? এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, আছে ওয়ান্টস তো মেন ভার্ব, হেল্পিং ভার্ব আনতে হবে। তাহলে হেল্পিং ভার্ব কি? ডু অথবা ডাস, তাই তো। তাহলে এই দুটোর মধ্যে একটা আসবে। তাহলে ডাস কোথায় বসে? সিঙ্গুলারের সাথে। ডু কোথায় বসে? প্লুরালের সাথে। আচ্ছা, হুকে আমরা তাহলে কি ধরবো? হুকে সবসময় সিঙ্গুলার ধরতে হয়, তাহলে হুকে সিঙ্গুলার ধরলে ডাস। নেগেটিভের জন্য নট, তারপরে একটা ভার্ব চাই, সেই ভার্বের সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে। ডু ডাস ডিড এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, তারপর টু বি ফ্রি যেমন আছে টু বি ফ্রি লিখে দিলাম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম, কারণ আমাদেরকে বলেছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করো। অর্থ চেঞ্জ হলো দেখি তো। এভরিবডি ওয়ান্টস টু বি ফ্রি, সবাই ফ্রি থাকতে চায়। হু ডাজ নট ওয়ান্ট টু বি ফ্রি, কে ফ্রি থাকতে চায় না? অর্থ আলাদা হলো? একই হলো। তারপরে দেখো দ্য ওয়েদার ওয়াজ ফাউল, মানে ভালো নয়, ওয়েদারটা ঠিকঠাক নেই। দ্য ম্যাসনস লেফট দেয়ার ওয়ার্ক হাফ ডান, মানে এই যারা কাজ করছিল আর কি, রাজমিস্ত্রি বা লেবার যারা কাজ করছিল, তারা অর্ধেক কাজ করে পালিয়ে গেছে, চলে গেছে, যেহেতু ওয়েদার ভালো না, বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। আমাদেরকে করতে হবে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স করতে হবে। তার মানে দেখো ওয়েদার ভালো ছিল না, এরা কাজ ছেড়ে চলে গেল, তাহলে এদের কাজ ছেড়ে চলে যাওয়ার মেন কারণ হচ্ছে ওয়েদার খারাপ, তাই তো। তাহলে যেহেতু ওয়েদার খারাপ, তারপর এখান থেকে যা আছে পরের অংশটা পুরো তাই লিখে দেবো, যেহেতু ওয়েদার খারাপ, পরের অংশটা যা আছে
তাই লিখে দেবো। দেখো তাহলে ডিউ টু, আচ্ছা ওয়েদারটা কেমন, ওয়েদারটাই তো ফাউল, তাহলে ফাউল কথাটা ওয়েদারের জন্য এসছে, তাহলে দা আর ওয়েদারের মাঝখানে ফাউলকে যদি একটু ঘেসে ঘেসে ঢুকিয়ে দিতে পারি আমরা, কোনোভাবে যদি গলিয়ে দিতে পারে বডিটা, তাহলে ভালো হবে। তাহলে দা ওয়েদার, তার মাঝখানে ফাউল ঢুকে বললো, মানে দুজন প্রিয় বান্ধবী, তার মাঝখানে একজন ঢুকে বললো, ও বলছে আমার তোকেও চাই, তোকেও চাই, আমি মাঝখানে বসবো। আবার এ তখন বলবে আমার তো তোকেও চাই, আমার তো ওকেও চাই, তুই আমার ওর থেকে কেন সরিয়ে দিলি, তো কিছু করার নেই, আমি ঢুকে পড়েছি, আমাকে লাগবে এখানে। আচ্ছা তাহলে আমরা ডিউ টু, ডিউ টু এটা মুখস্থ করে নাও, এটার কারণে, এটাকে বলে ডিউ টু, ব্যাস। তারপরে ওয়েদারটা কেমন, ফাউল, তাহলে দা ফাউল ওয়েদার, ব্যাস এইটুকু জাস্ট আমাদের কাজ। পরের অংশ তো যা আছে তাই লিখে দেবো, দ্য ম্যাসনস লেফট দেয়ার ওয়ার্ক হাফ ডান, কিছু চেঞ্জ করতে হলো। যদি বুঝতে পারি জিনিসগুলো তাহলে খুব সহজ, আর তাহলে ট্রান্সফরমেশন পাশের জনের খাতা থেকে করতে হবে বা ছেড়ে দিয়ে চলে আসতে হবে পরীক্ষা হলে। এটা কি এত বড় প্রশ্ন, এই এতটা পড়তে পড়তে, হ্যাঁ তো আমাদের এত কিছু পড়তে হবে না। তার মানে কি বলছে, ফেজাল ভার্ব করো, তাই তো। এক্সাস্টেড কি হবে, রান আউট, এগুলো আমাদের মুখস্থ। ইনভেস্টিগেটেড, লুক ইনটু, সান, গিভ আপ। তারপরে দেখো উইথড্র, উইথড্র করে নেওয়া, এটা কি বলে, কল্ড অফ। এগুলো মুখস্থ আমাদের করব। যদি এমন হতে পারে এইখানের ওয়ার্ডটার মানে আমরা জানি না, এমন নয় যে রান আউট এই ওয়ার্ডটা শুধু এই ওয়ার্ডটার জন্যই আসে, অর্থটা তো অন্য কোনো ওয়ার্ডের মধ্যে দিয়ে তোমাকে বোঝাতে পারে, তাই না? আমাদের জাস্ট বুঝতে হবে এটা কি, তারপর আমরা ফেজাল ভার্বে যাব। এবং এটা কি জানার জন্য অনেক ক্ষেত্রে হয়, তোমার যদি মুখস্থ থাকে ওয়ার্ডটার মানে তুমি জানো, তাহলে পুরোটা পড়ার দরকার নেই, তুমি উত্তর করে দাও। যদি না মনে থাকে তুমি তাহলে পুরো লাইনটা পড়ো, বুঝা গেল? ওয়ার্ডের মানে বোঝার একটা উপায় দেখিস না, আমাকে অনেকে জিজ্ঞাসা করে এই ওয়ার্ডটার মানে কি, আমি বলি পুরো লাইনটা পড়। কারণ ওয়ার্ডের মানে তো কত ওয়ার্ড আছে, সব কি মুখস্থ করে বসে থাকা দরকার? আমি বলতে পারো তুই লাইনটা পড়, তাহলে আমি একটা সেন্সের মধ্যে দিয়ে বলে দেবো এটার ওয়ার্ড কি হতে পারে। এটাই শিক্ষার মেন উদ্দেশ্য। শিক্ষার মেন উদ্দেশ্য এটা নয় যে গরুর মতো মুখস্থ করবো সারাদিন বাড়িতে বসে, আমরা স্মার্ট ব্যাপারটাকে কাজে লাগাবো। আর দিন তো আপডেট হচ্ছে, আগামী দিনে পড়াশোনা অনেক আপডেট স্তরে যাবো। আমরা যদি বাড়িতে বসে শুধু মুখস্থ করি পোকার মতো, আমরা লাইফে কোনো কিছুতেই কিছু করতে পারবো না। শুধু একটা ডিগ্রিওয়ালা একটা মানে সার্টিফিকেট বাড়িতে থাকবে, আর কোনো কাজ নেই ওগুলোর। কারণ এআই ঢুকে পড়েছে এখন, এআই। আর ফেজাল ভার্ব যখন দেবে তোমাদের একটা লিস্ট দিয়েই দেবে, কারণ ওরা জানে যে এই ওয়ার্ডের মানে অন্যরকম ভাবে কিছু একটা বের করতে পারে, তখন দেখা গেল অন্য ওয়ার্ড বসিয়ে দিলে টিচারের অসুবিধা হয়ে যাবে খাতা দেখা, একটা লিস্ট দিয়ে দেবে, ওর মধ্যে থেকেই হবে। তাই ফেজাল ভার্ব উত্তর করা অনেক বেশি সহজ। ইনভেস্টিগেটেড, তাই তো, ঠিক ঠিক। দেখ দেখ তোরা কি করছিস, এটা লুক হবে না, লুকড হবে, লুকড হবে, তাই তো। কেন বুঝতে পেরেছি বলতে হবে, কারণ এখানে ইডি রয়েছে পাস্ট টেন্স, তাই এটা আমরা লুকড ইনটু করবো। দেখ সমীরণ কি সুন্দর বললো। আর আছে এরকম, দেখ রানটা তো ঠিকই আছে, এক্সাস্টেড এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এখানে, হ্যাঁ এটা কিন্তু সেকেন্ড ফর্ম নয়, কারণ ওয়াজ রয়েছে, হেল্পিং ভার্ব যেহেতু আগে রয়েছে তাই এটা ভার্বের থার্ড ফর্ম। হেল্পিং ভার্ব না থাকলে এটা সেকেন্ড ফর্ম হতো, যদি সেকেন্ড ফর্ম হতো তাহলে র্যান হতো, থার্ড ফর্ম রান, রান র্যান রান। গবেষণা করবো ইংলিশ নিয়ে আমরা। তারপর সুটের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাই এখানে গিভ বসিয়েছি, তাই তো। বাকিগুলো আমি একটু চেক করে নিচ্ছি, হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে ওখানে কল্ড হবে, ঠিকই আছে, বুঝেছি। ফেজাল ভার্বের মধ্যে কি থাকে আমি আবার বলছি, ফেজাল ভার্বের মধ্যে একটা ভার্ব থাকে আর একটা প্রেপোজিশন থাকে। আমাকে কি চেঞ্জ করতে হবে, ভার্বটাকে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করবো, আমরা কনজুগেশন অফ ভার্ব পড়া দিচ্ছি, আমরা টেন্স দেখবো এবং ভার্বগুলোকে বোঝার চেষ্টা করব। ভার্ব কি করে বুঝবো, এই যে পদ্ধতি আমি বলে দিলাম, যদি দেখি মেন ভার্বের আগে একটা হেল্পিং ভার্ব রয়েছে, তার মানে ওটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে ওটা সেকেন্ড হলে সেকেন্ড ফর্ম, ফার্স্ট হলে ফার্স্ট ফর্ম। আর যদি সামনে হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তারপরে যে ভার্বটা থাকবে সেটা 100% ভার্বের থার্ড ফর্ম। এইভাবে আমরা ভার্বের ফর্ম চিনবো এবং সেই অনুযায়ী এটাকে চেঞ্জ করব। আচ্ছা এখানে কি বলা হচ্ছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড মানে আমাদের সাইডেই থাকবে, ভয়েস চেঞ্জ করতে বলেছে, হ্যাঁ কি সহজ ভয়েস চেঞ্জ। স্যামুয়েল সাবজেক্ট, আস, আস হচ্ছে আমাদের অবজেক্ট, দুটো অবজেক্ট আছে, আমরা আজকে অবজেক্ট বানালাম, মানে এইটুকুর মধ্যে আমরা কমপ্লিট করছি। দেখো তাহলে আজকে প্রথমে এনে কি করব, উই, আর স্যামুয়েলটা চলে যাবে লাস্টে, পরে বসাচ্ছি। আচ্ছা ওয়াজ ভার্বের আইএনজি, তাহলে কি হবে, ওয়াজ ওয়্যার বিং ভার্বের থার্ড ফর্ম,
স্যামুয়েল, এই উই যেহেতু বসিয়েছি, উই তো প্লুরাল, প্লুরাল থাকলে আমরা কাকে আনবো? ওয়্যার। তারপরে বিং আনবো, তারপর ভার্বের থার্ড ফর্ম আনবো। তারপর ম্যাথমেটিক্স এর কথা বলা হচ্ছে, বসালাম বাই দিয়ে স্যামুয়েলকে লাস্টে বসিয়ে দিলাম। এটার বোঝানোর দরকার আছে? তারপরটা দেখো, সিঙ্গেল সেন্টেন্স ইনফিনিটিভ দিয়ে বানাও। কি দিয়ে? ইনফিনিটিভ। কে আওয়াজ করলো দরজা? কে বল, বাইরে বস, বাইরে বস। দেখ দেখ এদিকে দেখ। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি? 2 প্লাস V1, তাই তো? আচ্ছা, তাহলে এই ধরনের সেন্টেন্স আমরা কি করে করব? সেন্টেন্সটাকে পড়ে বোঝার চেষ্টা করব। কি বলছে? দ্য পিপল ওয়ার স্টান্ড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। স্টান্ড মানে একদম স্তম্ভিত হয়ে যাওয়া, কিছু বলতে পারছে না। তাহলে মানুষ একদম স্তম্ভিত। দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং মানে তারা শুরুতে কিছু বলতে পারেনি। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করব? হ্যাঁ, তো আমরা ইনফিনিটিভ দিয়ে করব। তার মানে পিপল স্টান্ড হলো এবং তারাই কিছু বলতে পারলো না, তাহলে আমাদের ওই টু দিয়ে করার মতো। তাহলে এখানে আমরা TOO করব। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। দেখো এই টুটা কত কিছুকে বাদ দিয়ে দিল। এই টুটা কি কি চেঞ্জ করলো? দে কুড নট স্পিক, এতটার পরিবর্তে আমাদের এই ছোট্ট টুটা আসলো। স্পিক আছে তো না? ও স্পিক না, সরি, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত দে কুড নট। ঠিক আছে, তাহলে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। আচ্ছা, তারপরে দেখো, রিরাইট চুজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব। আমাদের কারেক্ট ভার্বের ফর্ম চাই। আচ্ছা, এবার আমরা কি করে করব? আমরা সেন্টেন্সটাকে রাফলি পড়ে দেখব কি আছে এর মধ্যে। দেখতে পাচ্ছি আমরা টুমোরো, ভার্বের ফর্ম মানে আগে আমাকে টেন্স চিনতে হবে। টুমোরো মানে আগামী কাল, তার মানে ফিউচার টেন্স। তাহলে সব কটাতেই উইল আছে, ব্যাস ফিউচার তো সব কটাতেই রয়েছে। তাহলে এবার পড়ে ভালো করে বুঝতে হবে কি বলছে। আই ড্যাশ রিডিং, এই যে রিডিং ভার্বের সাথে আইএনজি, তাই তো? দ্য বুক বাই টুমোরো মানে আগামীকালের মধ্যে আমি বইটা পড়ে কমপ্লিট করে ফেলবো। তাহলে কি হবে, কোনটা হবে? উইল হ্যাভ ফিনিশড হবে। কেন হলো বলো? উইল হ্যাভ ফিনিশড আমরা কেন করলাম? কোন টেন্স দাঁড়াচ্ছে এটা? কোন টেন্স? ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স। তার ফিউচার পারফেক্টই তো বলছে যে ভবিষ্যতে এই সময়ের মধ্যে আমি কাজটা কমপ্লিট করে ফেলবো, তো টেন্স অনুযায়ী আমরা করলাম, এটার মধ্যে কোনো জটিলতা নেই। এটা কি করতে হবে? সিম্পল সেন্টেন্স করতে হবে। আমরা 10 নম্বর পেজে রয়েছি, আর দুটো পেজ আছে, সবাই কনসেন্ট্রেশনটাকে ফুল রাখতে হবে। চিলড্রেন ওয়ার প্লেইং ইন দ্য গার্ডেন, দ্য জায়ান্ট ওয়াচড দেম। তাহলে জায়ান্ট দেখতে পায় বাচ্চাগুলো বাগানে খেলছে, তাই না? তাহলে দ্য জায়ান্ট ওয়াচড দেম, তাহলে দ্য জায়ান্ট ওয়াচড কাদের দেখতে পায়? দেম মানে হচ্ছে চিলড্রেন, আমরা চিলড্রেন লিখে দিলাম। চিলড্রেনরা কি করে? প্লেইং ইন দ্য গার্ডেন, প্লেইং ইন দ্য গার্ডেন যেমন আছে তেমন লিখে দেবো। তারপর দেখো, সেন্ট, এই এসটি মানে সেন্ট। সেন্ট পল স্কুল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট স্কুল ইন আওয়ার লোকালিটি। আমাদের লোকালিটির সব থেকে বড় স্কুল হচ্ছে এইটা। তার মানে ওয়ান অফ দ্য মানে সব থেকে বড় বলতে পারবো না, হ্যাঁ ওয়ান অফ দ্য মানে বড়গুলোর মধ্যে একটা। মানে দেখা গেলো আমাদের এলাকায় 4খানা বড় বড় স্কুল আছে, তার মধ্যে একটা স্কুল হচ্ছে এই সেন্ট পল স্কুল, তার মানে একে কিন্তু সব থেকে বড় বলছে না। তাহলে যখন সব থেকে বড় বলবে না, মানে বড়গুলোর মধ্যে একটা, যতগুলো বড় আছে এও একটা বড় সেরকম, তখন আমরা ভেরি ফিউ কথাটা রাখবো। কারণ এই যে যখন ওয়ান অফ দা আসবে, তার মানে সংখ্যায় তারা তো খুব একটা বেশি হয় না, সংখ্যায় তো কমই হয়। তাই আমরা কি আনবো? ভেরি ফিউ। ভেরি ফিউ এর পর আমরা কি লিখবো? এই যে স্কুলস ইন আওয়ার লোকালিটি, যে শেষের অংশটা, মানে আমাদের যে ডিগ্রিটা দেবে সুপারলেটিভ ডিগ্রি, যে পরের যে অংশটা থাকে ওটা পুরোটা আমরা লিখে দেবো স্কুলস ইন আওয়ার লোকালিটি। তারপরে কি বসাবো? তারপর ভার্ব বসাবো, তাই তো? তাহলে স্কুলস এটা তো প্লুরাল, তাই আমরা এখানে কি বসালাম? আর যদি সিঙ্গুলার হতো তাহলে ইজ বসাতাম। আর ইজ বা আর এর মধ্যেই হবে, কারণ টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাই তো? তারপরে আমরা সিম্পল সেন্টেন্সে কি আনি?
তারপর আমরা পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে কি করব, সিম্পল সেন্টেন্সে আমরা অ্যাজ আনবো দুখানা, তাই তো? তাহলে প্রথম অ্যাজ এর পরে আমরা ডিগ্রিটাকে লিখবো পজিটিভ ডিগ্রি, আর দ্বিতীয় অ্যাজ এর পরে কি লিখবো, প্রথম সাবজেক্টটাকে লিখবো। একদম এইভাবে ধরে ধরে আমি এগুলো করিয়েছি, আমার মনে আছে, ধরে ধরে আর কি করিয়েছি। পরেরটায় যাই, as soon as the teacher, এই as soon as এটা যেই মুহূর্তে দেখবো এবং যখন আমাকে বলে no sooner than আনো বা চেঞ্জ করো, তখন আমরা no sooner had, no sooner than দেখে আমরা এখানে no sooner than লিখবো না, no sooner এর পরে had আসবে, তারপরে যে ডট 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 দেখেছো, তার মানে তারপরে কিছু জিনিস আসবে, তারপর আবার than আসবে। তাহলে no sooner had এটাকে বসাবো, আর had যেই আসবে সেই বুঝবে ভার্বের থার্ড ফর্ম কোথাও না কোথাও বসাতে হবে। আচ্ছা, কে আসছে, দা টিচার আসছে, দা টিচার এন্টার্ড, এই যে এন্টার্ড কোথায় আসছে, ক্লাসে, দা ক্লাস, দা ক্লাস, এই যে কমার জায়গাটাতে আমরা দেন বসাবো। তাহলে এই দেনটা কোথায় বসে, বুঝতে পেরেছি? দেনটা হচ্ছে প্রথম অংশটা যেখানে কমপ্লিট হচ্ছে, কমাটা উঠে গিয়ে দেন, তারপর পরের অংশ যা আছে তাই লিখে দেবো, দা স্টুডেন্টস স্টুড আপ, দা স্টুডেন্টস স্টুড আপ। কেউ যেন পরীক্ষায় এই ধরনের একটা সেন্টেন্সও ছেড়ে না আসে, খুব কমন সেন্টেন্স কিন্তু। অ্যাজ সুন অ্যাজ দিলে বলে নো সুনার দেন দিয়ে করো, আবার নো সুনার দেন দিয়ে করলে বলে অ্যাজ সুন অ্যাজ দিয়ে করো। আমাদের যদি এদিক থেকে এদিকে যেতে হয় তখন আমরা কি করব, তখন আমরা অ্যাজ সুন অ্যাজ বসাবো, তারপরে দেনটাকে তুলে দিয়ে কমা বসাবো। আবার দেখো ফেজাল ভার্ব, তাহলে আন্ডারস্ট্যান্ড, দেখো টু তারপর আন্ডারস্ট্যান্ড আছে, তার মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তো? মেক আউট, তারপর টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মিট, আবার ভার্বের ফার্স্ট ফর্ম চাই, কল অন, তারপর রিচ, তাই তো? কুড আছে, তারপর রিচ রয়েছে, কুডের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তার মানে আবার ভার্বের ফার্স্ট ফর্ম চাই, গেট অ্যাট। সবার আগে ফেজাল ভার্ব তোমাকে মুখস্থ করতে হবে, তারপর টেন্স অনুযায়ী ভার্বটাকে ঠিকঠাক রাখতে হবে। আচ্ছা, তাহলে ক্লাস আমাদের এখানে কমপ্লিট হলো। আমরা যেটা করলাম, আমরা মেনলি এখানে তাহলে কি শিখলাম, আমাদের এই ধরনের পরীক্ষায় দেবে সেই ধরনটাকে সবাইকে ফলো করতে হবে, যে যেগুলো স্যার শেখালো তার মধ্যে যেন জিনিসগুলো আমরা কমপ্লিট করতে পারি।